তো যেটা বলতেছিলাম, আচ্ছা 2 8 8 2 এখানে অথচ থাকতে পারতো 3 নম্বর শক্তি স্তরের ক্ষমতা জানি আমরা 18টা, 8টা হয়ে পরেরটাতে চলে গেছে, কারণ হচ্ছে উপশক্তি স্তরের ব্যাপারগুলো আসছে। তো উপশক্তি স্তর হচ্ছে এস পি ডিএফ, এবং প্রধান শক্তি স্তরে আমরা জানি কয়টা থাকতে পারে, 2n²। উপশক্তির স্তরে কয়টা থাকতে পারে সেটার সূত্রটা হচ্ছে 2 × 2l + 1। এখানে এল দ্বারা কি বোঝাচ্ছি, এল দ্বারা কিছু মান আছে। যদি এস অরবিটাল হয় সেখানে এল এর মান হচ্ছে 0, ওকে। যদি পি অরবিটাল হয় তাহলে এল এর মান 1, ডি অরবিটাল হলে এল এর মান 2, এফ অরবিটাল হলে এল এর মান 3, ওকে। তাহলে যদি আমরা বলতে পারি এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, এস এর জন্য এল এর মান হচ্ছে 0। তাহলে যদি আমরা এটা এখানে বসাই দেই 2 × 2l + 1 অর্থাৎ 2l 0 2। এস অরবিটালে থাকতে পারে 2টা। পি অরবিটালে কয়টা থাকতে পারে, এল এর মান যদি 1 বসাই 2 3 3 2 6টা, অর্থাৎ এস অরবিটালে ইলেকট্রন থাকতে পারে হাইয়েস্ট 2টা, পি অরবিটালে ইলেকট্রন থাকতে পারবে হাইয়েস্ট 6টা, ডি অরবিটালে ইলেকট্রন কয়টা থাকতে পারবে, এল এর মান 2 10টা, এফ অরবিটালে থাকতে পারবে ওভাবে 14টা। আচ্ছা, প্রধান শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকবে তার সূত্র ছিল 2n²। উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে তার সূত্র হচ্ছে 2 × 2l + 1। এখানে এল কি, এল হচ্ছে এমন একটা রাশি যেখানে হচ্ছে এসপিডিএফ এর জন্য এল এর মান আলাদা, এস এর জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2 এবং ডি এর জন্য 2, এফ এর জন্য হচ্ছে 3। অর্থাৎ এস অরবিটালে ইলেকট্রন থাকতে পারতেছে 2টা, পিতে 6টা, ডিতে 10টা, এফ এ হচ্ছে 14টা, ওকে। তাহলে আমরা যদি এভাবে পূরণ করে যেতাম একদম প্রথম থেকে, এস অরবিটালে কয়টা থাকতে পারতো, 2টা, 6টা, এস এ 2টা, 3d 3টা, 4p 6টা, 5s2, 4d 10, এভাবে পূরণ করে যাব। পি থাকলে হাইয়েস্ট কয়টা থাকতে পারবে, 6টা, এস হলে 2টা, এফ হলে 14টা। এটা 2টা পূরণ করার পর পরেরটাতে যাবে এরকম। আচ্ছা, তো এটার কারণ কি জন্য আসলো, আমরা বলছিলাম যে এখানে কেন 2 8 9 না হয়ে, ক্যালসিয়াম কেন 2 8 9 না হয়ে, পটাশিয়াম কেন 2 8 না হয়ে, হ্যাঁ 2 8 8 1 বা 2 8 8 2 হয়ে গেল, এখানে তো হতে পারতো ক্যালসিয়াম 2 8 10 20, ওকে। আচ্ছা, কেন গেল সেটার কোশ্চেনটা হচ্ছে, যদি আমরা দেখি ইলেকট্রন বিন্যাসের ফার্স্ট রুলসটা যদি হবে আমাদের এরকম যে যেটা এনার্জি সবচেয়ে যেটাতে কম লাগতেছে সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, অর্থাৎ পটাশিয়ামের ছিল আমাদের এরকম 2 8 8 1। এটার হওয়ার কারণটা কি, কারণটা হচ্ছে আমরা যদি ওটাকে এভাবে ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাসটা আসে এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 6 7 8 9 10 10 18 আর একে 19। আচ্ছা ঠিক আছে, এরকম ছিল 4s1। আচ্ছা, এখন তৃতীয় শক্তি স্তর যেটা ছিল, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, দ্বিতীয়, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। এবং শক্তি স্তরের মানগুলো আমরা জানবো যদি এটাকে আমরা তুলনা করতে পারি। কোনো শক্তি স্তরের শক্তি কীরকম, কম শক্তিটাতে আগে প্রবেশ করবে, বেশিটাতে পরে প্রবেশ করে। আচ্ছা, যদি আমরা দুটো শক্তি স্তরের শক্তি তুলনা করতে চাই, ধরলাম 3p এর বেশি শক্তি নাকি 4s এর বেশি শক্তি, তাহলে আমরা এটা পাবো, এটা টোটাল n প্লাস এল এর মান, এটা টোটাল n প্লাস এল এর মান। এখানে n এর মান কত, 3, p এর জন্য এল এর মান কত হয় আমরা জানি, s এর জন্য ছিল 0,
পি এর জন্য ছিল 1, 3 আর 1 4, 4s এর মান কত হবে? n এর মান 4, s এর মান 0, 4 0 4। আচ্ছা, এখানে সমান চলে আসছে, তাই না? সমান যদি চলে আসে, দুইটা শক্তি স্তরের মানের যদি মানটা সমান চলে আসে, তাহলে দেখব যেটার প্রধান শক্তি স্তরের মান ছোট সেটাতে আগে প্রবেশ করবে, অর্থাৎ 3p তে আগে প্রবেশ করবে, 4s এ যাবে না, এরকম। আচ্ছা, যদি আলাদা আলাদা হতো তাহলে ধরলাম 3d তে আগে যাবে নাকি 4s এ আগে যাবে। 3d এর মান কত হচ্ছে? n প্লাস l এর 3 এর জন্য n এর মান 3, l এর জন্য 2, 5। 4s এর মান 4 প্লাস 0, 4। দেখা যাচ্ছে 4s অরবিটাল 4, 3d হচ্ছে 5। তো কোনো ইলেকট্রন যদি প্রবেশ করতে চায় 3d তে প্রবেশ না করে আগে কিসে প্রবেশ করবে? 4s এ প্রবেশ করবে। ঠিক আছে, 3d তে না প্রবেশ করে আগে 4s এ প্রবেশ করবে। এটা 3 নাম্বার, এটা কিন্তু 4 নাম্বার, তাহলে আগে 4 নাম্বারটাতে যাবে, তারপর 3 নাম্বারটা আসবে, কারণ এটার শক্তিটা বেশি। আর যদি সমান সমান হয়ে যায়, এটাও দেখলাম আমরা 4, এটাও দেখলাম 4, ওকে। তাহলে যেটার আগের প্রধান শক্তি স্তরের মান যেটার কম সেটাতেই প্রবেশ করবে। আচ্ছা, এটাই হচ্ছে একটা কারণ যে হচ্ছে 4s এ প্রবেশ করে। বা আমরা যদি আরেকটা দেখতে পাই স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে, এসসিটা হচ্ছে 21, 21, ওটা ছিল এরকম 1s2, 3d 1, ঠিক আছে। বা সাজায় লিখলে এরকম হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d1, 4s2। আচ্ছা, অর্থাৎ স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা যদি আরেকটু ইজি করে লিখি তাহলে এটা হবে 1 2 3, এটা সহ এটা হচ্ছে 4, 2 8 9 2, ঠিক আছে। 2 8 9 2। এখন আবার 2 থেকে কিন্তু আবার ভিতরে ঢোকা শুরু করছে। এর 22 নাম্বারটা কত হবে? 22 নাম্বারটা এরকম হবে 2 8 10 2। 23 নাম্বারটা 2 8 11 2। এগুলো 2 এ থাকতেছে, আবার কোথা থেকে ঢুকতেছে? আবার থার্ড অরবিটালে যাচ্ছে। কারণ কি? এখানে দেখো কোনটাতে যাচ্ছে? 3d তে যাচ্ছে। 3d তে ধীরে ধীরে যাওয়া শুরু করতেছে 4sটা কমপ্লিট হওয়ার পর। আগে কিন্তু 3d কমপ্লিট হয়নি, আগে 4s কমপ্লিট হয়েছে, তারপর 3d তে যাওয়া শুরু করছে। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে এগুলোই ছিল। এখানে আমাদের বই থেকে যদি আমরা ধারণা করতে পারি, বইয়ে ওভাবেই দেয়া আছে, কিছু যেমন হচ্ছে ব্যতিক্রম দেয়া থাকতে পারে। ব্যতিক্রমগুলো করতে লাগবে, ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম। আচ্ছা, ব্যতিক্রমের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে, যদি কখনো আমরা হাইয়েস্ট কত থাকতে পারে, পিতে থাকতে পারে 6টা আর ডিতে থাকতে পারে 10টা, তাই না? কিন্তু যদি কখনো এমন হয় যে ডিতে 10টা যদি থাকে, অথবা ডিতে যদি 10-এর অর্ধেক 5টা থাকে, বা পিতে যদি 6টা থাকে অথবা তার অর্ধেক 3টা থাকে, এই জায়গায় ইলেকট্রন বিন্যাসটা বেশি সুস্থিত হয়। তো সুস্থিত হওয়ার কারণে কি হয়, যদি কোনো মৌল ধরো এরকম একটা ইয়াতে আসে, হ্যাঁ, ধরো লাস্টে পাশে ডট 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 দিলাম, যদি এরকম আসলো 3d4 4s2 এরকম হলো, হ্যাঁ,
তাহলে এটা 3d4 4s2 থাকবে না, এটা যেটা হবে এটা হয়ে যাবে 3d5 4s1। কারণটা হচ্ছে যদি 4 থাকে 5 হয়ে যাবে, কারণ এটা বেশি সুস্থিত। বা সেম যদি এরকম থাকে আরেকটা, ধরো 3d9, হ্যাঁ, 4s1 বা এরকম 4s2, এরকম একটা ধরলাম, তাহলে এটা এরকম থাকতে পারবে না, এটা এরকম হয়ে যাবে 3d10 4s1। তার মানে যদি 10 থাকে 10 থাকে, বা যদি 9 থাকে সেটা 10 হয়ে যাবে, 4 থাকে সেটা 5 হয়ে যাবে। হুম, যদি এখানে 5 থাকে 3p5, বা হচ্ছে এটাতে যদি 2 থাকে, এই পর্যায়গুলোতে বেশি সুস্থিত, ওটা পূর্ণ সংখ্যক অথবা তার অর্ধেক অংশ। এই জন্য যদি এখানে কখনো 4 থেকে ডি এর উপরে 4 থাকে, অন্য আরেক পাশে 2 থাকে, ওই 4টা না থেকে এখান থেকে একটা ইলেকট্রন এখানে এসে 5 হয়ে এটা 1 হয়ে যায়। এটা হচ্ছে একটা ব্যতিক্রম। এখানে কিছু কিছু দেয়া আছে, কপারের ব্যতিক্রম নিয়মটি দেয়া আছে। হ্যাঁ, আমরা যদি একটু দেখতে চাই কপার, ওকে, 29 ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে প্রথম থেকে যদি আমরা করি, 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s2 4s2 3d9 এরকম হবে। কিন্তু এটা হবে না, এটা লাস্টে কি হয়ে যাবে, উপরেগুলো দিলাম না, এটা হয়ে যাবে লাস্টে 3d10 4s1। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যতিক্রম। ওকে, ক্রোমিয়ামের ক্ষেত্রে এরকম হয়। ক্রোমিয়াম Cr24, এটাতে 3d4 4s2 থাকার কথা থাকলেও এটা হয় না, এটা হয়ে যায় 3d5 আর 4s1। আচ্ছা, এটা একটা ব্যাখ্যা ছিল। তো এখান থেকে আমরা যেটা পড়লাম, আমরা কি করলাম, এখানে আমরা শক্তি স্তর পাইলাম। শক্তি স্তরগুলোকে n দ্বারা প্রকাশ করা হয়, KLMN। সর্বোচ্চ শক্তি স্তর 2n²। শক্তি স্তরগুলো সাধারণত কয়টা থাকতে পারে, 2টা 8টা 18টা 32টা এরকম। তারপরেও কিছু চেঞ্জ হয়। চেঞ্জ কেন কারণে হয়, তো আমার হচ্ছে উপশক্তি স্তরের কারণে। উপশক্তি স্তরগুলো কি, উপশক্তি স্তর হচ্ছে SP, D, F, এগুলোতে আবার কয়টা করে থাকতে পারে, S এ 2টা, P তে 6টা, D তে 10টা, F এ হচ্ছে 14টা। ওকে, আচ্ছা, এরা কোন সূত্র অ্যাপ্লাই করে, 2 × 2l + 1। S এর জন্য l এর মান 0, P এর জন্য 1, D এর জন্য 2 আর F এর জন্য 3। আচ্ছা, তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে হয়, কোন সূত্র মেনে হয়, SS PS PS DPS DPS FDPS FDPS, এভাবে আমরা মনে রাখতে পারি। অথবা আমরা যে গ্রাফটা করছিলাম এরকম এভাবে মনে রাখতে পারি, কেটে কেটে দিয়ে। এই দিক থেকে শুরু হবে, হ্যাঁ, এই দিক থেকে শুরু হবে। বা আমরা এইভাবে মনে রাখতে পারলাম যেভাবে মনে রাখছিলাম, ইস ইস পিস পিস ডিপিস ডিপিস এফডিপিস এফডিপিস। আচ্ছা, যেটা আর কি ভালো মনে হয়, মনে থাকবে আর কি। আচ্ছা, এটা গেল হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসের নীতি এবং ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমগুলো নিয়ে। ওকে, কয় নাম্বার টপিক গেল আমাদের, 3 নাম্বার টপিক চলে গেল। আচ্ছা, 4 নাম্বার টপিক যেটা আসছে সেটা হচ্ছে আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ এবং এর কিছু ব্যবহার। আইসোটোপ কাকে বলে, আইসোটোপ হচ্ছে প্রকৃতিতে এরকম অনেক কি বলে মৌল আছে, হ্যাঁ, যেগুলোর ভর সংখ্যা বা হচ্ছে প্রোটন সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যাটা হচ্ছে আলাদা, এগুলোকে বলা হয় আইসোটোপ। প্রোটন সংখ্যা 1, পারমাণবিক ভর বা ভর সংখ্যা হচ্ছে আলাদা। যেমন হাইড্রোজেনের একটা উদাহরণ দিয়ে দেওয়া আছে আইসোটোপের জন্য। হাইড্রোজেনের উদাহরণ কীরকম, ধরো এটা একটা হাইড্রোজেন, হাইড্রোজেন পরমাণুর 1 1 এরকমও হয়, হাইড্রোজেন 1 2 এরকমও হয়, হাইড্রোজেন 1 3 এরকম হয়, আরও আছে 4 5 6 7 এরকম হয়। প্রকৃতিতে পাওয়া যায় এই 3টা, ঠিক আছে, হাইড্রোজেন ডিউটেরিয়াম ট্রিটিয়াম। আচ্ছা, এগুলো হচ্ছে আইসোটোপ। এগুলো প্রত্যেকটারই কি ভর সংখ্যা কিন্তু একই, বা প্রোটন সংখ্যা একই, ভর সংখ্যা যেগুলো আছে সেগুলো আলাদা। এটার 1, এটার 2, এটার 3, ঠিক আছে। এটাতে কি আছে বলতো, এটাতে একটা প্রোটন, নিউট্রন এটাতে নাই, ইলেকট্রন একটা, এরকম। এটাতে কি হবে, এটাতে প্রোটন হচ্ছে একটা,
এটাতে একটা নিউট্রন আছে, ইলেকট্রন তো একটা, ঠিক আছে। এটাতে কত? প্রোটন 1, নিউট্রন এটাতে হবে 2, ইলেকট্রন হবে 1। আচ্ছা, সবগুলারই প্রোটন সংখ্যা 1, ওকে। কিন্তু নিউট্রন সংখ্যাগুলা আর ভর সংখ্যাগুলা হচ্ছে ভিন্ন, এগুলোকে বলা হয় পরস্পরের আইসোটোপ। এটা এটার আইসোটোপ, এটা এটার আইসোটোপ, এটা এটার আইসোটোপ, এটা পরস্পরের আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপ কি? তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে যেগুলো তেজস্ক্রিয় মৌল আছে, যেগুলো তেজস্ক্রিয় মৌল সাধারণত কি, যেগুলো হচ্ছে 80 বা 86-এর উপরে, এই মৌলগুলো থেকে অটোমেটিক তেজস্ক্রিয় রশ্মি বের হয়, এই জন্য এগুলোকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। তো ওগুলো হচ্ছে আমাদের ওগুলো কিছু ব্যবহার দেওয়া আছে, ব্যবহারগুলো আমাদেরকে মুখস্থ করতে লাগবে। কী কী ব্যবহার? যেমন হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়, এবং চিকিৎসা ক্ষেত্রে কিসে? রোগ নির্ণয়ে, রোগ নিরাময়ে, যেমন হচ্ছে কোবাল্ট-60, এটা একটা ইম্পর্টেন্ট টেকনিশিয়াম 99। আচ্ছা, ক্যান্সারের চিকিৎসায়, থাইরয়েডের চিকিৎসায়, বিভিন্ন চিকিৎসায় ইউজ করা হয়। কৃষিক্ষেত্রেও ইউজ করা হয়, বিদ্যুৎ উৎপাদনে ইউজ করা হয়। তো আমরা আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ কী এবং এর ব্যবহারগুলো মুখস্থ করব, যেটা আমাদের একটা টপিক ছিল। কোথায়? তেজস্ক্রিয় আইসোটোপ এবং এর ব্যবহার, এগুলো আমরা মুখস্থ করবো। তেজস্ক্রিয় আইসোটোপ কী এবং এর ব্যবহার। আর আইসোটোপ বলতে কি বুঝলাম? যে মৌলগুলোর প্রোটন সংখ্যা, একই মৌল যদি প্রোটন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন, তাহলে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়, ওকে। আচ্ছা, আর একটা টপিক আছে আমাদের, সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর এবং এর ম্যাথ। আপেক্ষিক পারমাণবিক ভর এবং এর ম্যাথ। আচ্ছা, আপেক্ষিক পারমাণবিক ভরটা কাকে বলে? আমরা যে ভর সংখ্যাগুলো পড়তেছি, হ্যাঁ, কিছু ভর সংখ্যা হচ্ছে এরকম, আমরা দেখতে পারি। ধরো ভরগুলো এরকম দেখা যাচ্ছে, যেমন নাইট্রোজেনের 14, ওকে, বা হচ্ছে কার্বনের 6, 12, বা অ্যালুমিনিয়ামের 13, 27 পূর্ণ সংখ্যা। কিন্তু যদি আমরা ক্লোরিনের দেখতে চাই, ক্লোরিনের দেখবো আমরা কত? 17, আর উপসা দেখবো 35.5। তো আমরা তো জানি যে এই সংখ্যাটা কি? ভর সংখ্যা। এই সংখ্যা কিসের সমান? প্রোটন এবং নিউট্রনের যোগফলের সমান। অর্থাৎ এই 27টা হচ্ছে 13টা প্রোটন আছে আর 14টা নিউট্রন আছে। প্রোটন যোগ নিউট্রন সমান সমান হচ্ছে ভর সংখ্যাটা, ওকে। এখানে তাহলে 35.5 মানে কি? একটা নিউট্রন আরেকটার অর্ধেক আছে? এটা তো পসিবল না। এটা হয়েছে আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা। কারণ কি? মেলাগুলো আইসোটপ আছে কিছু কিছু পদার্থের, প্রকৃতিতে এগুলোর আইসোটপ থাকে। তো এগুলোর গড় ভ্যালুটা এখানে লেখা হয়, ঠিক আছে। আচ্ছা, কীরকম করে লেখা হয়? ধরে নিই ক্লোরিনের 2টা আইসোটপ আছে, ঠিক আছে। ক্লোরিনের কত? 2টা আইসোটপ। একটা ধরলাম 37 আর একটা ধরলাম 35। অর্থাৎ ক্লোরিনের 2টা আইসোটপ হচ্ছে এটা 17, 35 একটা, 17, 37 একটা, 2টা আইসোটপ। এবং এই 2টা আইসোটপের শতকরা পরিমাণ, এটা ধরো বাতাসে বা অন্যান্য প্রকৃতিতে, আমি ডাইরেক্ট ধরলাম, প্রকৃতিতে আছে হচ্ছে 75%, এইটা হচ্ছে 25%। তাহলে এর আপেক্ষিক পারমাণবিক ভরটা আমরা কিভাবে পেতে পারি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু বলো। আমার এখানে নেটওয়ার্কের সমস্যা তো। হ্যালো, 6:30। আচ্ছা পারবো। 6:30 কেমন হয় যায় না? নামাজের সময় যে 7টার সময়, নামাজের আগে নাও অথবা পরে নাও। পারবো, তাহলে নামাজের সময় কি করবো? হুম। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, হ্যালো।
তো ধরলাম ক্লোরিন 35, এটা হচ্ছে 75%, এটা হচ্ছে 25%। তাহলে এদের আপেক্ষিক পারমাণবিক ভরটা আমরা কিভাবে বের করতে পারি? এটা আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করবো এভাবে, 35 যার ভর এবং প্রকৃতিতে আছে সে কত পার্সেন্ট, 75% দিলাম তাই না, 75 যোগ যার ভর 37 সে প্রকৃতিতে আছে 25% ভাগ 75 প্লাস 25 ইকুয়াল হচ্ছে 35.5। এখান থেকে ভ্যালুটা আসছে ক্লোরিনের 35.5, অর্থাৎ গড় ভ্যালু। এখানে দুইটা আইসোটোপ আছে, এইটা একটা এইটা একটা, এই দুইটার গড় করে যে পার্সেন্টটা পাওয়া গেছে সেই পার্সেন্টটা এখানে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর হিসেবে লেখা হয়েছে 35.5। এটার এরকম না যে এটার প্রোটন আছে হচ্ছে 17টা, আর হচ্ছে নিউট্রন আছে কত, 18.5টা। এটা ভুল, এরকম থাকে না, সবসময় পূর্ণ সংখ্যায় থাকবে 17, 35, 17, 37। যেগুলোর ভাগ আছে সেগুলো আমরা এভাবে বলতে পারি, যেগুলোর পার্সেন্টেজ আলাদা। যেমন কপারের কি আছে, কপারের আমরা লিখতে পারি এরকম, কপার কত 29 না, হ্যাঁ 63.5। এটা কিভাবে লেখা যায়? এটা এজন্যই ভাগ হয়েছে কারণ কপারের যে আইসোটোপগুলো আছে, বইয়ের একটা উদাহরণ দেখা যাবে যে কপারের যে আইসোটোপ আছে এই আইসোটোপ গুলার কারণে কপারের এটা গড় ভ্যালুটা এরকম আসছে। আচ্ছা, একটা জিনিস, যদি মৌলর এরকম ভর দেয়া থাকে এবং পার্সেন্ট দেয়া, ভর দেয়া থাকে আইসোটোপের এবং পার্সেন্ট দেয়া থাকে, তাহলে আমরা কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারি। আবার যদি আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া থাকে, অর্থাৎ এইটা দেওয়া আছে 35.5 দেয়া আছে এবং বলে দেওয়া আছে যে তোমার এই আইসোটোপগুলোর দুইটা আইসোটোপ দেয়া আছে 35 আর 37, তাহলে এখান থেকে আমরা আবার পার্সেন্টেজও বের করতে পারবো। পরবর্তীতে একটা উদাহরণ দেয়া আছে। অর্থাৎ যদি এই জিনিসটা দেয়া থাকে আর ভর দেয়া থাকে, আমরা পার্সেন্ট পেতে পারি, অথবা যদি এই জিনিসটা দেয়া থাকে এবং পার্সেন্ট দেয়া থাকে, আমরা আপেক্ষিক ভরটাও পাইতে পারি। অর্থাৎ এটা আমাদের কনফার্ম লাগবে। এটার সাথে যদি এটা দেয়া থাকে এটা আমরা বের করতে পারবো, এটার সাথে যদি এটা দেয়া থাকে এটা আমরা বের করতে পারবো। একটা উদাহরণ দেয়া আছে কিভাবে, জাস্ট এক্স ধরে নিলে হয়ে যায়। ধরো এটা দেয়া নাই, এইটা এবং এইটা আছে, তাহলে কত হবে, ধরলাম 35 গুণন এক্স আমরা বের করব, প্লাস 37 গুণন একটা এক্স হলে আরেকটা হবে 100 মাইনাস এক্স ভাগ 100 সমান সমান 35.5। এখান থেকে এক্স এর ভ্যালুটা পাবো হচ্ছে আমরা 75, একটা পাবো 75%, তাহলে অন্য আরেকটার ভ্যালু হয়ে যাবে 25%। ওকে, আচ্ছা। এবং মৌলের পারমাণবিক ভরটা কিরকম? পারমাণবিক ভর হচ্ছে আমরা যেমন লিখতেছি, এটার 7, এটার 14, 6, 12, 13, 27, এগুলো কেন হলো? আসলে এটার কারণ হচ্ছে যে যে কোনো কিছু, ধরলাম আমরা অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর আমরা একটা আদর্শ হিসেবে নিছি। আদর্শ মানটা হচ্ছে কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ, বা সোজা কথা এটা একটা মান আছে, মানটা আমাকে মুখস্থ রাখতে লাগবে, 1.66 গুণন 10^24 গ্রাম। ঠিক আছে, এটার তুলনায় একটা পরমাণুর ভর যত বেশি তার পারমাণবিক ভর তত। অর্থাৎ নাইট্রোজেনের 14 মানে কি, নাইট্রোজেনের একটা পরমাণুর ভর n এর একটি পরমাণুর ভর ভাগ, ওই মনে করো এটা লিখলাম কার্বন 12 পরমাণুর ভরের 1 অংশ, অর্থাৎ ডাইরেক্ট যদি মানটা লিখি 1.66 গুণন 10^24, দেখা যাবে এটা আসছে 14। ঠিক আছে, তো যে কোনো একটা পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, বা এই মানটা দিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে তার পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। অর্থাৎ 12, কার্বন 6, 12 আসছে, মানে এটা 12টা কীভাবে আসছে, এটার একটা পরমাণুর ভর ভাগ এই মানটা, তার রেজাল্ট আসে 12।
এটা 1327 কিভাবে আসছে, একটা পরমাণুর ভর ভাগ এই রেজাল্টটা, তার মানে আসছে 27। ঠিক আছে। ওকে, মোটামুটি এই ছিল আমাদের টপিকগুলো। হ্যাঁ, আমাদের আজকের থার্ড চ্যাপ্টারের টপিক আসলে এগুলাই। পরে হচ্ছে সৃজনশীল কিছু সলভ করতে লাগবে, এগুলো আমরা দেখব নেক্সট লেকচারে যে কি কি থাকতে পারে। কিন্তু মোটামুটি আমাদের এই টপিকগুলো কমপ্লিট হলো, যার মধ্যে ইম্পর্টেন্ট টপিক খুব হচ্ছে ইলেকট্রন বিন্যাস, শক্তি স্তরের নীতিগুলো, তেজস্ক্রিয় আইসোটোপ কি, এদের ব্যবহারগুলো মুখস্থ করবো, আপেক্ষিক পারমাণবিক ভর কি, এটার ম্যাথগুলো একটু দেখতে লাগবে, আর 2টা মডেল চিত্র সহ, আর প্রথমেরগুলো হচ্ছে সংজ্ঞাগুলো। ওকে, ধন্যবাদ।